আজ 5ই এপ্রিল শনিবার। আজকে আমরা যে সকল বিষয়ে জানব সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, তারপরে এশিয়াটিক সোসাইটি গঠনের ইতিহাস, এরপর শ্রীরামপুর মিশন, তারপর ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ তৈরি, এরপরে ইয়ং বেঙ্গল গোষ্ঠী অর্থাৎ ইয়ং বেঙ্গল গোষ্ঠী, এরপর আমরা জানবো হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি, এরপর বঙ্গীয় সাহিত্য পরিষদ অর্থাৎ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ, এরপরে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি, মুসলিম সাহিত্য সমাজ যাকে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ বলা হয়, এরপরে বাংলা একাডেমি পুরস্কার এবং বাংলা একাডেমি গঠনের যে বর্ধমান হাউস তার ইতিহাস, এগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। অর্থাৎ আমি যেভাবে বললাম ঠিক ধারাবাহিকভাবে এটা আসছে, তো আমরা ধারাবাহিকভাবে ইতিহাস জানার চেষ্টা করবো আজকে। প্রথমে আমরা শুরু করছি বাংলা ভাষার ব্যাকরণ। অর্থাৎ এই ব্যাকরণটা একদিনে রচনা করা হয়নি, এর অনেক ইতিহাস রয়েছে, সেটাই আজকে আমরা জানব। সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে ব্যাকরণ রচনা করেছিলেন পাণিনি। পাণিনি ছিলেন একজন কবি এবং বৈয়াকরণিক। তিনি খ্রিস্টপূর্ব 7ম শতকে অষ্টাধ্যায়ী নামে একটা ব্যাকরণ রচনা করেছিলেন, সেটা ছিল সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণ। তো এই ব্যাকরণের 8টি অধ্যায় ছিল বলে এক অষ্টাধ্যায়ী বলা হতো এবং 4টি পর্ব পাদ রয়েছিল। আর এটা সংস্কৃত ভাষায় সর্বপ্রথম ও সর্বোত্তম ব্যাকরণ ছিল। এরপর 1734 সালে পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন ম্যানুয়েল দা আসামসাও এবং 1743 সালে এই ব্যাকরণটি তৎকালীন সময়ে যে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে প্রকাশিত হয়। আর এটা মূলত ব্যাকরণ বললেও এটা ছিল মূলত একটা অভিধান, অর্থাৎ আর এর নাম ছিল ভোকাবুলারিও ইম আইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজে ডিভিডু ইম ডাবুস পার্টিস। তো এই ব্যাকরণের কিছু বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যের মধ্যে যেমন রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল। ধ্বনিতত্ত্ব সম্পর্কে তেমন আলোচনা করা হয়নি। আর ম্যানুয়েল দা আসামসাও তিনি মূলত একজন পর্তুগিজ ধর্মযাজক ছিলেন। আর যেই ভোকাবুলারিও ইম আইডিওমা বাংলা যেটা বললাম, সেটা মূলত কথ্য ভাষার আদি গ্রন্থ ছিল এটা। এরপর ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা শুরু হয়। ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। কত সালে? 1778 সালে। আমরা জানি 1778 সালে এই প্রথম অর্থাৎ হুগলিতে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়, কিন্তু এটা বাংলা হরফে ছিল না, এটা ছিল ইংরেজি অথবা ফার্সি হরফে। এবং তো ন্যাথানিয়েল ব্রাসিহেলের যেই ব্যাকরণটা রচনা করেছিলেন তার নাম দিয়েছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এই শিরোনামে। এবং চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকারের সহায়তায় তিনি হরফ তৈরি করেছিলেন এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করা ছিল ব্রাসিহেলের প্রধান উদ্দেশ্য। হুগলির যে এন্ড্রুজ ছাপাখানা ছিল সেখান থেকে এটি মুদ্রিত করা হয় এবং এটা ইংরেজিতে মুদ্রিত হলে এতে বাংলা ভাষার কিছু শব্দ, বাক্য, পদাংশ, শ্লোক এর মধ্যে যুক্ত ছিল। এখানে চার্লস উইলকিন্স আমরা বললাম সেটা মূলত ইংরেজি মুদ্রাক্ষর এবং বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় তাকে, এবং পঞ্চানন কর্মকার মূলত খোদাইয়ের কাজ করেছিল। তাই ফরাসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক করেছিলেন চার্লস উইলকিন্স। এরপরে 1801 সালে উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন বা প্রকাশিত করেন। তার নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ এবং তিনি তার ব্যাকরণের মধ্যে গুরুত্ব দিয়েছিলেন বিশেষ্য, ক্রিয়াপদ, ঠিক আছে, এগুলো। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন রাজা রামমোহন রায়, কিন্তু তিনি প্রথম যে ব্যাকরণটা রচনা করেছিলেন সেটা ছিল মূলত ইংরেজিতে, আর এটা রচনা করেছিলেন 1826 সালে। নাম ছিল বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা 1833 সালে নাম পরিবর্তন করে বা অনুবাদ করে বাংলা রূপান্তর করেছিলেন এবং নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণ। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ রচনা করেছিলেন, তার নাম ছিল ব্যাকরণ কৌমুদী। কত সালে? 1853 সালে।
এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1935 সালে বাংলা ব্যাকরণ লিখেছিলেন। সুনীতি কুমার অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনিও একটি ব্যাকরণ লিখেছিলেন। তার ব্যাকরণটির নাম ছিল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর 4 বছর পরে অর্থাৎ 1939 সালে প্রকাশ করে। আর শুরুতে যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণের মূল ভিত্তি হলো ধ্বনি। আর ব্যাকরণকে যদি আমরা করি, অর্থ জানি সেটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আর যদি সরাসরি বলি ব্যাকরণ কি, সেটা হলো ভাষার সংবিধান। আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় বি যোগ আ যোগ ক্রি যোগ অন ইকুয়াল টু ব্যাকরণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিকাশ নিয়ে আলোচনা করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ এনামুল হক তিনিও একটা ব্যাকরণ রেখেছিলেন। তার ব্যাকরণটার নাম হলো ব্যাকরণ মঞ্জুরি। তিনি মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রায় 100 বছর পরে অর্থাৎ 1952 সালে এটা রচনা করেছিলেন। মোহাম্মদ আব্দুল হাই তিনিও একটা ব্যাকরণ রচনা করেছিলেন। তার ব্যাকরণটা হচ্ছে প্রাথমিক বাংলা ব্যাকরণ 1966। এখানে মোহাম্মদ আব্দুল হাই তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম মুসলিম ছাত্র ছিলেন, এটা মনে রাখা দরকার। আর চার্লস উইলকিন্স আগেও বলেছি যে ফরাসি বা বাংলা মুদ্রাক্ষরের উদ্ভাবক পঞ্চানন কর্মকার সহযোগে তিনি ইংরেজি ভাষায় প্রথম মুদ্রাক্ষরের ভগবদ্ গীতা অনুবাদ করেছিলেন। আর তিনি 1749 সালে জন্মগ্রহণ করেন এবং 1836 সালে মৃত্যুবরণ করেছিলেন। পঞ্চানন কর্মকার মূলত খোদাইকারক ছিল এখানে। এরপরে বাংলা সাহিত্য বিকাশের যার অবদানটা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, এই এশিয়াটিক সোসাইটির গঠনের ইতিহাসটা এখন আমরা জানব। এর পরবর্তীতে অর্থাৎ 1784 সালের 15ই জানুয়ারি ভারত তত্ত্ববিদ স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। আর 30 জন ইউরোপিয়ান সদস্যদের একটা সমাবেশ ঘটে। সেই সমাবেশের ভিত্তিতে এটা গঠন করা হয়। এই এশিয়াটিক সোসাইটি গঠনের প্রায় 10 বছর আগে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল 1774 সালে। আর এই যে আমি যে শুরুতে যে নামটা বললাম স্যার উইলিয়াম জোন্স, তিনি মূলতই হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন তৎকালীন সময়ে। আর এই এশিয়াটিক সোসাইটি গঠনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বড়লাট ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস আর উইলিয়াম জোন্স মূলত অন্তরঙ্গ বন্ধু ছিল। তো এটা মূলত এশিয়াটিক সোসাইটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল যে এশিয়ার মধ্যে মানুষ এবং অন্য নৃতাত্ত্বিক জীব, জড় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো সংরক্ষণ করা। যেমন বিজ্ঞান, সংস্কৃতি, ইংরেজি, এখানে এসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা বা গবেষণা করা হতো। এটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান এক ধরনের, অর্থাৎ গবেষণা সংস্থা বলতে পারি। তো 1808 সালে দক্ষিণ কলকাতায় কি করা হয়, দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিটে এটাকে স্থানান্তরিত করা হয়েছিল। সমজাতীয় সংস্থাগুলোর মধ্যে এটা ছিল সব থেকে প্রাচীনতম। তাই এশিয়াটিক সোসাইটি এটা গঠনের পরে এর একটা পত্রিকা গঠন করা হয়েছিল 5 বছর পর অর্থাৎ 1789 সালে। এর নাম ছিল এশিয়াটিক রিসার্চেস। 1805 সালে এই পত্রিকাটি ফার্সি ভাষায়ও প্রকাশ হতে শুরু করে। আর এশিয়াটিক সোসাইটির দ্বিতীয় সভাপতি ছিল স্যার উইলিয়াম জন শোর। শুরুতে এই সংস্থাটি মূলত যারা প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ ইউরোপিয়ানরা, তারাই মূলত এটা পরিচালনা করতো। এখানে ভারতীয়রা সদস্যপদ পেত না। কিন্তু 1829 সালে প্রথমবারের মতো ঠাকুর পরিবার এখানে সদস্যপদ পেতে থাকে, যেমন দ্বারকনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর ইত্যাদি ব্যক্তিরা। আর এই এশিয়াটিক সোসাইটির নাম বর্তমানে এশিয়াটিক সোসাইটি শুনলেও কিন্তু এর নাম প্রথমে যে নামটা ছিল সেই নামটা পরিবর্তন করে দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল রাখা হয়েছিল 1832 সালে। এরপরে এই নামটাকে আবার পরিবর্তন করা হয় 1936 সালে। সেখানে পরিবর্তন করে রাখা হয়েছিল দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। 1866 সালে এই সোসাইটির অধীনে একটা সংগ্রহালয় প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই এশিয়াটিক সোসাইটি থেকে বিভিন্ন সামগ্রী সেই সংগ্রহালয়ে হস্তান্তর বা স্থানান্তরিত করা হয়েছিল। 1885 সালে এই এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি নিযুক্ত হয়েছিল একজন বাঙালি, তিনি হলেন রাজেন্দ্রলাল মিত্র। পাশাপাশি একটা জিনিস বলে রাখা দরকার যে এশিয়াটিক সোসাইটির সময়ে অর্থাৎ 1814 সালে কলকাতা মিউজিয়াম
গড়ে তোলা হয়েছিল। তো এই এশিয়াটিক সোসাইটির পরবর্তী রূপ মূলত যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, অর্থাৎ এটি মূলত একটা অরাজনৈতিক অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান। 1952 খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান নামে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1952 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান নামে প্রতিষ্ঠিত হয়। 1972 সালে এই বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। আর এটাকে মূলত এই